কোথাও দমকা হাওয়া, কোথাও বৃষ্টি, কোথাও আবার শিলাবৃষ্টির কারণে তীব্র তাপপ্রবাহ থেকে আপাতত রেহাই পেয়েছে রাজ্যবাসী। গ্রীষ্মের তাপ যেন এখন অনেকটাই কম। ঠিক একইভাবে রাজ্যের দুটো লোকসভা নির্বাচন এবং একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতেই রাজ্য রাজনীতির তাপও যেন অনেকটাই কম। এবারের নির্বাচনে বিভিন্ন ইস্যুর মধ্যে একটি প্রধান ইস্যু ছিল কংগ্রেস ও বামফ্রন্টের জোট এবং অন্যদিকে বিজেপি ও তিপ্রামথার জোট। দুই দিকের দুই জোট নিয়ে শাসক এবং বিরোধী শিবির একে অপরকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে। গণদেবতা কোন জোটকে মেনে নিয়েছে তা সময় বলবে। কিন্তু কেমন হয়েছে 2024 লোকসভা নির্বাচনের রাজ্যের দুটো আসনের ভোট গ্রহণ পর্ব? আমরা শুনেছি শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল সিপিআইএম এর বক্তব্য আমরা পেয়েছি। কিন্তু কি বলছে আইএনডিআইএ মঞ্চের অন্যতম দল কংগ্রেস? রাজ্যের দুটো আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কতটা সন্তুষ্ট রাজ্য সরকারের প্রধান শরিক দল তিপ্রামথা? নির্বাচনের দিন বিভিন্ন ঘটনা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। তাদের অভিযোগ, কতটা গুরুত্ব পেয়েছে নির্বাচন কমিশন? পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কতটা সন্তুষ্ট তিপ্রামথা? এদিকে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফায় ভোট গ্রহণ শেষ হলো। কেমন হলো 93টি আসনের ভোট গ্রহণ? জয় নিয়ে কতটা আশাবাদী এনডিএ জোট ও আইএনডিআইএ জোট? চলুন তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব আমির হোসেন এবং বিশিষ্ট তিপ্রামথা নেতৃত্ব গীতা দেববর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আমির, কেমন হলো ত্রিপুরার দুটো আসনের ভোট গ্রহণ পর্ব? আমরা কংগ্রেস নেতৃত্বদের কথাও শুনেছি, তবুও আপনার মুখে শুনবো কেমন হচ্ছে গোটা দেশের ভোট এবং রাজ্যের যে দুটো লোকসভা আসন, সেই দুটো আসনের ভোট গ্রহণ পর্ব নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? প্রথমে নমস্কার। এই ভ্যানগার্ডের টিভির পর্দায় যারা দেখছেন কিংবা পরবর্তী সময়ে যারা দেখবেন, সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম আর শুভেচ্ছা জানিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে আপনার দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে রাজ্যের নির্বাচন কেমন গেল আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। তার পাশাপাশি আপনি আমাদের আজকে যে নির্বাচন হচ্ছে তৃতীয় দফায়, সেখানে 12টি রাজ্যের প্রায় 94 সিটসের মধ্যে নির্বাচন হয়েছে। এর মধ্যে একটা আগেই বিজেপি দল একটা প্রতারণার মাধ্যমে সুরাট সিটটা তারা ছিনিয়ে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেটা দেখলাম তৃতীয় দফার নির্বাচনের মধ্যে, আমি আপনার স্টুডিওতে আসার ঠিক প্রাক মুহূর্তে আমি দেখছিলাম যে কত পার্সেন্ট ভোট পড়েছে। মোর দেন 60 অ্যাবাভ সেখানে দেখেছি মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ, আর আমাদের রাজ্যের কথা যদি আমি বলি, প্রথমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কথা আমি বলবো। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যেখানে গণতন্ত্রের উৎসব হওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে পশ্চিম ত্রিপুরা আসনে গণতন্ত্রের হরণ হয়েছে, গণতন্ত্রের গলা টিপে রাজপথে গণতন্ত্রকে খুন করা হয়েছে। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণে বলছি, আমরা দেখেছি সকাল থেকেই এবং ভোটের আগের দিন থেকেই আমাদের রাজ্যের নানা যে পুলিং স্টেশনগুলোর মধ্যে যখন আমাদের সম্ভাব্য পুলিং এজেন্টরা যাওয়ার কথা ছিল, তাদেরকে বাড়িতে গিয়ে তাদের পরিবারের মানুষকে ধমকানো হয়েছে, তাদেরকে ধমকানো হয়েছে। এবং ভোটের দিন আমরা যেখানে পুলিং এজেন্ট আমরা দিয়েছিলাম, সেই পুলিং এজেন্টে যাওয়ার মুহূর্তে তাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। আটকে দিয়ে এক প্রকারের ভোট সন্ত্রাসের মধ্য দিয়ে তারা ভোট এখানে লুট করেছে, যার জন্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি সাইলেন্ট টেররের মাধ্যমে মানুষের যে লোকতান্ত্রিক অধিকার সেটাকে খুন করা হয়েছে, গণতান্ত্রিক অধিকারকে গলা চিপে হত্যা করা হয়েছে। আর পূর্ব ত্রিপুরায় যখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে পূর্ব ত্রিপুরা আসনের পশ্চিম ত্রিপুরা লোকসভার তুলনায় পূর্ব ত্রিপুরার মধ্যে সেটা এরকম ভাবে করতে পারেনি। কারণ পূর্ব ত্রিপুরার মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে তারা তাদের ভোট প্রদানে বেরিয়েছেন। তবু আমরা নানা জায়গায় দেখেছি যে আমি এর আগেও আপনার একবার স্টুডিওতে বলেছিলাম যে পুলিং এজেন্টদের বাড়িতে গিয়ে বলেছে
যে যদি ঘর থেকে বের হয় তাহলে হাত পা কেটে দেবো। পরবর্তী সময়ে এসপি এটার নিয়েছেন এবং বিষয়টাকে উনি গুরুত্ব সহকারে দেখেছেন। তাছাড়া আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সেই রকম কোনো কিছু দেখতে পাইনি। তবুও বলবো যে একটা সাইলেন্ট টেররের মধ্য দিয়ে মানুষকে আটকানোর চেষ্টা হয়েছিল। সেই জায়গায় পূর্ব ত্রিপুরার নির্বাচক মণ্ডলী তারা সেই সাহস দেখিয়েছেন। বিজেপি দল আর বিজেপির যে শরিক দল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষ তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আমরা দেখেছি প্রচন্ড তাপদাওয়ার মধ্যেও তারা লাইনে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, কেউ নৌকা দিয়ে, যেটা রাইমা ভ্যালিতে আমরা দেখেছি, সেখানে গিয়ে ভোট প্রদান করেছেন এবং তার জন্য আমরা নির্বাচক মণ্ডলীদের ধন্যবাদ জানাই। আর শেষে আপনার সেশন সামনে এগিয়ে যাওয়ার পূর্বে শুধু এতটুকু বলবো যে এই দেশ আর আমাদের রাজ্যে আমরা যেটা বর্তমানে বিজেপির শাসনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, আমরা এখনো ভোট সন্ত্রাস বা সাইলেন্ট টেররের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এইভাবে হত্যা করার যেই ধ্বংসলীলা, এর পূর্বে আমাদের রাজ্যের মানুষ দেখেছে কিনা এটা আমি সন্দিহান, এখানে আমার সন্দেহ হয়। ওকে, আসবো আপনার কাছে আবার। আপনি সাইলেন্ট টেরার কথাটা অনেকবার বলছিলেন এবং রাজ্যের মানুষ একটা সময় সায়েন্টিফিক রিগিং শুনেছিল এবং আমিরের কণ্ঠে বারবার সাইলেন্ট টেরার কথাটা উঠে আসে, যেটা এবং ইঙ্গিত, অভিযোগ বিজেপির দিকে, বিজেপির কর্মী সমর্থকদের দিকে সাইলেন্ট টেরারের মাধ্যমে মানুষকে ভোট দানে বাধা দিয়েছেন বলে উনি অভিযোগ করছেন। আমাদের সঙ্গে ত্রিপুরামথা নেতৃত্ব গীতা দেববর্মা রয়েছে। গীতা ম্যাডাম, এই যে কথাগুলো এই মুহূর্তে আমির হোসেন বলছিলেন, এগুলো বিরোধীদের কথা, বিরোধীদের কণ্ঠ। এখন কথা হচ্ছে যে আপনাদের চোখে, আপনারা পূর্ব ত্রিপুরা আসনে আপনাদের বিজেপির প্রার্থী আপনাদের দলের সুপ্রিমোর বোন ছিলেন। এখন কথা হচ্ছে রাজ্যের দুটো আসনের ভোট প্রক্রিয়া আপনাদের নজরে কেমন হয়েছে, আপনার নজরে কেমন হয়েছে, এবং যে অভিযোগগুলো বিরোধীরা করছেন তার মধ্যে কতটা সত্যতা আছে? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি নিউজ ভ্যানগার্ড টিম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা থ্রু মিডিয়া বা থ্রু চ্যানেল যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি প্রথম। তো আমার বন্ধু যেটা এখন বলেছে যে পূর্ব ত্রিপুরাতে বা যেটা সাইলেন্ট টিয়ারের কথা বলেছেন উনি, অ্যাকচুয়ালি মেইন আমি যেটা লক্ষ্য করেছি, যেটা দেখেছি নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে, আমরা তো আগেই ইন অ্যাডভান্স নির্বাচন আরম্ভ হওয়ার 1 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি। আমরা পূর্ব ত্রিপুরার, বিশেষ করে পূর্ব ত্রিপুরার কথা বলবো, এখানে 60টা কনস্টিটিউয়েন্সি আছে। 60টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা মহিলারা প্রায় 28টা কনস্টিটিউয়েন্সি আমরা কভার করেছি। দেখেছি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কি রকম। ত্রিপুরাতে 30টা, হ্যাঁ পূর্ব ত্রিপুরা 30টা, পশ্চিমের কথা আমি পরে বলবো। 28টাতে আমরা কভার আপ করেছি। কোন কনস্টিটিউয়েন্সিতে কি রকম আমাদের ভোটের প্রভাব আছে, বিরোধীদের কি রকম প্রভাব আছে, আমরা আগে আমরা ক্যালকুলেশন করে ফেলেছি কিন্তু ভোটের আগে। তো উনি যেটা বলছেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ আমি দেখেছি কোন বুথের কোন কনস্টিটিউয়েন্সির বুথে ওখানে অনেকটি নাম্বার থাকে, তো 1 নম্বর বুথ, 2 নম্বর বুথ এরকম নাম্বার থাকে, তো অনেকটি বুথ সেন্টার আছে। কোন বুথে তাদের পুলিং এজেন্ট নিয়োগ করার মতো লোক তাদের নেই। তো ওই জায়গাতে কিভাবে সাইলেন্ট টিয়ার হয়, কিভাবে রেকিং হয়, আমি বুঝতে পারছি না, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না। যেহেতু আমরা দেখেছি সব উৎসব আনন্দ একতাই থাকি সবাই, যেটা বাংলা দিয়ে একটা শ্লোকের মতো আছে, উৎসব আনন্দ একতাই থাকি সবাই। এই মতে সবাই কিন্তু এইবার এই ইলেকশনে সবাই এনজয় করেছে, সবাই ভোট দিয়েছে। তথাপি পূর্ব ত্রিপুরাতে কিছুটা হলেও একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এই ব্যাঘাত সৃষ্টির কারণেও আমি বিজেপি আইপিএফটি গভর্নমেন্টের পূর্ব যে গভর্নমেন্ট ছিল, যে 25টা বছর যে সিপিএম গভর্নমেন্ট ছিল, ওনাদেরকে আমি দায়ী করব আমি ব্যক্তিগতভাবে। আপনি যেখানে ভোট বয়কটের দিকে ইঙ্গিত করছেন? হ্যাঁ, ভোট বয়কট, যেখানে আমরা দেখেছি অম্পিনগর 41 অম্পিনগর এবং 44 রাইমাবেলি, এই দুইটা কনস্টিটিউয়েন্সিতে যেখানে একটা সেন্টারে পুরাটাই একদম বয়কট, যেটা রাইমাবেলি, ওইখানে বোধহয় 1060টা মতো বুথ আছে, বুথের সংখ্যা।
তো ওইখানে সম্পূর্ণভাবে তাদের ভোট বয়কট করেছিল তারা। তাদের মেইন দাবি ছিল রাস্তা নেই, মেইন দাবিটা হচ্ছে রাস্তার জন্য তাদের। আচ্ছা, আর এমপি সেটাও রাস্তার জন্য তারা ভোট বয়কট করেছিল। পানীয় জল সঙ্গে ছিল, পানীয় জল, রাস্তা, এই দুইটা জিনিস আমি বরাবর আগেও আপনার এই নিউজ ভ্যানগার্ডের চ্যানেল আমি অনেকবার কিন্তু এই কথা বলেছি, একবার না কিন্তু অনেকবার, যতবার আমার আশা হয় ততবার আমি এই কথাগুলো উল্লেখ করেছি। আমার যতটুকু মনে হয় যে পাহাড়ের এখনো সেই দীর্ঘকাল থেকে, এখনো বলে ভুল হবে, সেই দীর্ঘ 70-75 বছর ধরেই, যে সময় 25টা বছর সিপিএমরা ছিল, ওই সময় থেকে কিন্তু এই পাহাড়টা একটা ডিপ্রাইভ সেক্টরে পড়ে আছে, সেটার প্রতি কারো কোনো নজর নেই। তার জন্য এই 25টা বছরের ডিপ্রাইভ এবং ওইটার লক্ষণই এবার আমরা দেখেছি, বুট বয়কট করেছে তারা দুইটা সেন্টারে। ওকে ম্যাডাম, এখানে একটা প্রশ্ন জাগে যে আপনি বলছিলেন যে 30টা পূর্ব ত্রিপুরা আসনের 30টা কনস্টিটিউয়েন্সির মধ্যে, মানে বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা মহিলারা 28টি বিধানসভা কেন্দ্রে 1 মাস আগে থেকে শুরু করে আপনারা সেখানে বিভিন্নভাবে আপনারা চষে বেরিয়েছেন এবং মানুষের সঙ্গে ওকে সবার খবর, সবকিছু খবর আপনারা রেখেছেন। এখন তাহলে এই যে রাইমা ভ্যালি বা এই যে অম্পিনগরে, এই যে দুটো এলাকায় যে মানুষ ভোট দেবে না, ভোট বয়কট করবে, তার কোনো আভাস কি আপনারা পেয়েছেন? ওইটার আভাস তারা তখনও, আমরা যে সময় ঢুকেছি ওখানে আমাদের কর্মীরা যখন ঢুকেছে, তারা কিন্তু কোনো রকম সেরকম ইঙ্গিতটা দিচ্ছে না। আচ্ছা, আমরা যেদিন ভোট, আমি সম্ভবত ওই দিন আমাদের ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেবীর সঙ্গে আমি ছিলাম, আমি তেলিয়ামুড়ার ঘুরে যখন আগরতলার দিকে রওনা হচ্ছিলাম, আমরা ঠিক রাস্তা, ওই সময় ওখান থেকে একটা খবর আছে যে ওই জায়গাতে, দুইটা জায়গাতে ভোট বয়কট চলছে, একটা 41 অম্পিনগর আর 44 রাইমা ভ্যালি, ওখানে মালদা নাকি যেন একটা জায়গার নাম। তো খোঁজখবর নিলাম, ওখানে এমএলএ এর সঙ্গে কথাবার্তা হলো, আমাদের মহারানী কৃতি সিং খোঁজখবর নিল যে কি হলো। তো এর আগে তারা কোনো ইঙ্গিতই দিল না, হঠাৎ ভোটের দিন তারা এই বয়কট করাটা আরম্ভ করে দিয়েছে। যদি আমরা ইঙ্গিত পাইতাম, অভিযোগ কি ছিল তাদের যে রাগ রয়েছে বা ক্ষোভ রয়েছে, রাস্তার কারণে হোক বা পানীয় জলের কারণে হোক বা অন্যান্য সুযোগ সুবিধার কারণে প্রশাসনের প্রতি যে তাদের ক্ষোভ রয়েছে বা তারা এই সুযোগ সুবিধাগুলো পায়নি, সেগুলো কি আপনারা আজ করেছিলেন? সেগুলো কি আপনাদের সঙ্গে? না, তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলার তো সেরকম সুযোগ তো হচ্ছে না। যেহেতু ভোটের দিনে আমরা শুনেছি যে তারা ভোট বয়কট করতে চলেছে, তো আমি যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাদের যে স্টেটমেন্ট, একজন বয়স্ক পুরুষ লোক উনি যে স্টেটমেন্ট দিয়েছিল, এটা কিন্তু একদম রিয়েল কথা উনি বলছেন। কিন্তু সেদিন উনি বলছেন যে আমরা দীর্ঘ 30টা বছর কংগ্রেসকে ভোট দিয়েছি, এরপরে 10 বছর বামফ্রন্টকে দিয়েছে, বা লাগাতার 35 বছর আমরা সিপিএম কে দিয়েছি। তো তীব্রামতেও তো তারা দিয়েছিল, সেটাও উল্লেখ করেছে অবশ্য, তীব্রামতেও দিয়েছে, কিন্তু কোন সরকার আমাদের প্রতি নজর দেয়নি, আমাদের এই রাস্তাঘাট এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি, তার জন্য আমরা ভোট দেব না। এই কথা কিন্তু এই ভদ্রলোক কিন্তু উনি উল্লেখ করেছেন। তো এটাই থেকে তো পরিলক্ষিত হয় যে বিগত দিনগুলিতে কি রকম ভাবে তাদের ডিপ্রাইভ করা হয়েছে। ভোট দেওয়া মানুষের একটা সাংবিধানিক অধিকার, সেটাকে পর্যন্ত তারা প্রয়োগ করতে চাইছে না। কতটুকু মনের দুঃখ হলে পড়ে সেটা করতে পারে, এটা আপনি একটু ভেবে। ওকে, আর আপনি সেটা দায়ভার বিগত যারা সরকার ছিল, বিশেষ করে কংগ্রেস এবং বামফ্রন্ট সরকার ছিল, তাদের দিকে আপনি অভিযোগ করলেন। আমির, এবং এর আগে আমি একটু জুড়ে দিই, প্রথমে যেটা উনি বলছিলেন, গীতা ম্যাডাম যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে পোলিং এজেন্ট নেই, এই কথাটা কিন্তু বারবার উঠে আসছে শাসক শিবির থেকে, বারবার বলা হচ্ছে যে বিরোধীদের অ্যাকচুয়ালি পোলিং এজেন্ট নেই, পোলিং এজেন্ট দেওয়ার মতো সেখানে লোক নেই, তার জন্য সেখানে ওরা এখন আশ্রয় নিয়েছেন যে পোলিং এজেন্টদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। দেখুন, আমার যিনি প্যানালিস্ট উনি বলেছেন যে গত 70 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য বিগত সরকারগুলো কিছুই করেনি, আর তার জন্য অম্পিনগর এবং রাইমা ভ্যালিতে ভোটাররা ভোট বয়কট করেছে, কারণ তাদের সেখানে পানীয় জল কিংবা রাস্তাঘাটের একটা ইয়ে ছিল। আমার প্যানালিস্ট হয়তো ভুলে গেছে
যে বিগত 6 বৎসর ধরে আমাদের রাজ্যটাকে শাসন করছে বিজেপি দল, অর্থাৎ তাদেরই শরিক দল, এবং বর্তমানে আমাদের টিটিএডিসিতে ক্ষমতায় আছে তিপ্রামথা পার্টি। সেখানে তিপ্রামথা যে স্লোগান দিয়ে টিটিএডিসি অর্থাৎ যাকে আমরা এডিসি বলি সংক্ষেপে দখল করেছিল, সেটা কি ওরা বলেছিল উইলা জাতি উইলা পার্টি। দ্যাট মিনস আগে জাতির উন্নয়ন করবে, তারপর রাজনৈতিক দলের কথা চিন্তা করবে। সাধারণ মানুষ বিশ্বাস করেছিল তিপ্রামথাকে এডিসিতে জিতিয়ে ক্ষমতায় বসিয়েছে এই ভেবে যে পাহাড়ের মধ্যে যেখানে আমার জনজাতি ভাই বোনেরা বিভিন্ন অভাব অনটনে তারা যেটা ফেস করছে, এটা দূরীকরণে সক্ষম হবে তিপ্রামথা পার্টি। আমরা সেখানে কি দেখলাম, তিপ্রামথা পার্টি বিজেপির বিরুদ্ধে টিটিএডিসিতে লড়াই করে মানুষের ভোট আদায় করে তারা বর্তমানে বিজেপির সঙ্গে একত্রিত হয়ে জনজাতীয় অংশের ভাই বোনদেরকে প্রতারণা করেছে, যার ফলে বিগত 6 বৎসর ধরে সেটা অম্পিনগর বলুন, সেটা রাইমাবেলু বলুন, আশারামবাড়ি বলুন, কিংবা বিভিন্ন যেখানে জনজাতীয় অংশের আমার ভাই বোনেরা বেশি সংখ্যায় বসবাস করেন সেই জায়গায় আজ কিছু করা হচ্ছে না। ইভেন একটা অঞ্চলের উন্নয়নের জন্য আপনি সেটাকে পঞ্চায়েত বলুন কিংবা বিসি কাউন্সিল বলুন, সেই নির্বাচনটা পর্যন্ত বিজেপি দল করালো না। আমরা দেখেছিলাম তিপ্রামথার সুপ্রিমো বারবার এটার জন্য আবেদন করেছেন, হাইকোর্টে কেস করেছেন, এই বলে যে যদি বিসি নির্বাচন না করানো যায় তাহলে আমার সম্প্রদায়ের মানুষরা সেখানে তাদের জন্য যে উন্নয়নের কাজগুলো করা আর কথা সেগুলো করা যাবে না। আমরা বিশ্বাস করেছিলাম ওনার নেতৃত্বে কিছু একটা হবে, কিন্তু আমরা কি দেখলাম, মানুষের কথা উনি আর ভাবেননি, শেষে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। তারপর উনি বলেছেন 70 বছরে কিছু করেনি, 70 বছরে কিছু করেনি। এই জায়গাটা আমার ভীষণ আপত্তি। আমার ভীষণ আপত্তি এই কারণে কারণ এই আপনি আজকে যেটা আমি টিটিএডিসি বলেছি, ম্যাডাম জানেন এটা 1984 সালে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেখানে ফিফথ শিডিউলকে অ্যামেন্ডমেন্ট করে 6th শিডিউল করা হয়েছে। ফিফথ শিডিউলের মধ্যে কি ছিল? ফিফথ শিডিউলের মধ্যে ছিল যে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির নেতৃত্বে এডিসিটা চলবে, কিন্তু তাদের হাতে স্বায়ত্ত শাসন থাকবে না, তারা সেটাকে পরিচালনা করতে পারবে না। সেই জায়গায় এটা যখন তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি এবং এই রাজ্যের তৎকালীন সময়ে যারা জনজাতীয় অংশের লিডাররা ছিল তারা যখন দাবি জানালেন, উনি তৎক্ষণাৎ এটাকে মানলেন এবং বলেছেন ফিফথ শিডিউলকে অ্যামেন্ডমেন্ট করে আমি 6th শিডিউল করব। এবং 6th শিডিউলটা কি, যে আজকে থেকে টিটিএডিসির স্বায়ত্ত শাসন তারাই করবে, নিজেরাই পরিচালনা করবে। এই ক্ষমতাটা, এই অধিকারটা কারা দিল? 70 বছরে যদি কিছু না করা হয় তাহলে টিটিএডিসি কিভাবে তৈরি হলো? আমরা আরেকটা বলছি, আপনাকে একটু অ্যাড করে দিচ্ছি। আমি জানি ম্যাডাম জানেন, আমার প্যানেলিস্ট জানেন, আমরা দেখেছি একটা সময় জনজাতীয় অংশের একটা শ্রেণীর মানুষ তাদের অধিকার আদায়ের জন্য টিএনবির মতো আমরা সেখানে কি দেখলাম, ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স নামে তারা একটা সংগঠন করে রাজ্যের নানা প্রান্তে কিছু আনলফুল অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা জড়িত হয়ে যায় এবং তারা তাদের দাবি উপস্থাপন করতে থাকে। সেই জায়গায় আমরা দেখেছি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি, উনি তখন এই বিষয়টাকে উনি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন, তাদেরকে ডাকিয়েছেন যে বন জঙ্গলে লুকিয়ে থেকে তোমরা অধিকার আদায় করতে পারবে না, আসো কি হয়েছে বিষয় বলো। তখন আজকে যিনি তিপ্রামথা দলের প্রেসিডেন্ট, সভাপতি, আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে সবসময় আমি ওনাকে মানি, টপ মোস্ট সিনিয়র লিডার, আমাদের সবাই লিডার, রাজ্যের লিডার বিজয় রঙ্গল স্যার তখন সে টিএনবি অ্যাকর্ডে সাইন করেছেন। এবং আপনি চাইলে আমি এখন দেখাতে পারি, ম্যাডামকেও দেখাতে পারি। হ্যাঁ, আমি আজকে আসবো বিদায় টিএনবি অ্যাকর্ডটা আমি দেখে এসেছি। সেখানে বলেছে আপনাদের সমস্ত দাবি আমরা মানছি। কি দাবি বলুন? বলেছে বিধানসভার আমাদের সিট এক্সটেনশন করতে হবে। আমরা দেখেছি সেখানে 17 থেকে 20 করেছে। আরো বলেছে আমাদের ভাষার গুরুত্ব দিতে হবে। তখন রাজীব গান্ধীজি লিখিতভাবে বলেছে আজকের পর থেকে ককবরক ভাষায় সেটা ন্যাশনাল টিভি হোক কিংবা রেডিওতে হোক সমস্ত কিছু প্রচার হবে। আরো বলেছে আমাদের জনজাতীয় অংশের মা বোনদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু প্রদান করা হবে। মেনে গেছেন। কেন মেনেছেন? কারণ আমরা যারা আজকে উনি যেটা বলছেন 70 বছরে কিছু হয়নি, তাহলে এইগুলো কোথায় গেল? 70 বছরের মধ্যে এগুলো আমরা বাদ দিয়ে দেবো? এগুলোকে আমরা কি ইরেজার দিয়ে মুছে দেবো হিস্ট্রিগুলো? এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু করা যায়নি, এটা বলতে পারে সমস্ত কিছু করা যায়নি। আজকের দিনে জনজাতীয় অংশের যেই আমার জনগণ আছেন, এই সম্প্রদায়ের মানুষের যাদেরকে বিশ্বাস করেছে একটা সময়ে, তারাই তাদেরকে ঠকিয়েছে। আমাদের যিনি ভূভাগরা,
উনি তো বলেছিলেন, উনি বলেছিলেন কি গ্রেটার তিপ্রাল্যান্ড, আমি বলছি আপনি আমাকে 2 মিনিট সময় দেন। গ্রেটার তিপ্রাল্যান্ড উনি বলেছিলেন কনস্টিটিউশনাল সলিউশন, উনি বলেছিলেন নেভার কম্প্রোমাইজ, উনি বলেছিলেন ওয়ান মোর লাস্ট ফাইট। আমাদের রাজ্যের জনজাতি অংশের মানুষ বিশ্বাস করেছেন যে এইবার হয়তো আমাদের জন্য কিছু একটা করা যাবে, আগে যেগুলো করেছে তার সঙ্গে কিছু একটা অ্যাড হবে। আমরাও বিশ্বাস করেছিলাম যে হয়তো এইবারে ওনার নেতৃত্বে জনজাতি অংশের মামুনরা কিছু পাবে, তাই উনি একটা ভূমিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে এডিসি দখল করেছেন এবং মানুষের মনের মধ্যে বিশ্বাস জুগিয়েছেন যে আমরা এই যে একটা স্বৈরাচারী দল, যেই দলটা চাইছে এক রাষ্ট্র, এক ভাষা, এক কালচার, সমস্ত কিছুকে মানে এক কেন্দ্রীকরণ করতে চাইছে, স্বৈরাচারিতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরাও বিশ্বাস করেছিলাম মোবাকরাকে যে এই স্বৈরাচারী বিজেপি দলটার বিরুদ্ধে এবং এই যে একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে রাজ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ওনার বিরুদ্ধে লড়াইটা করবেন। আমরা দেখেছি সেই আপনি মাধববাড়িতে যখন জনজাতি অংশের ভাইদের বুকে গুলি চালানো হলো, সেখানে তিপ্রামতার যিনি সুপ্রিমো ওনার ভূমিকা থেকে আমরাও আশাবাদী ছিলাম এইবার হয়তো জনজাতি অংশের মানুষ যাকে সিলেক্ট করেছেন উনি নিশ্চয়ই তাদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলনটা করবেন, লড়াই করবেন। সেই জায়গায় জনজাতি অংশের মানুষ যেখানে বিজেপির বিরুদ্ধে তাদের রায় প্রদান করেছে, আমরা দেখেছি নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে, লোকসভার প্রাক মুহূর্তে উনি কি করলেন, উনি বিজেপি দলকে সমর্থন দিয়ে বিজেপি দলের ক্যান্ডিডেটকে বলছেন এখন আপনারা বিজেপি দলের ক্যান্ডিডেটকে ভোট দেবেন। তাহলে আপনি যে বলেছিলেন শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আমরা পাহাড়ের স্কুল চাই, কলেজ চাই, এইমস চাই, এগুলো কোথায়? এগুলোর কথা তো উল্লেখ নেই। যতটুক করা হয়েছে আমি আপনাকে বলছি এবং আমার প্যানালিস্টের সামনে বলছি যতটুক করা হয়েছে সেটা কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস জনজাতিকে কখনোই আলাদা করে দেখেনি। কংগ্রেসের মূল শক্তি হচ্ছে আদিবাসী। কংগ্রেস এখনো আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি বলে যে এই দেশের মধ্যে প্রথম অধিকার হচ্ছে আদিবাসীদের, কারণ তাদের অধিকারটাই প্রথম। যেখানে আজকে বিজেপি চাইছে আদিবাসীদেরকে তাদের জায়গা জমিন থেকে বিতরণ করে সেগুলো পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার, সেই জায়গায় রাহুল গান্ধী বলছে আদিবাসীদের গিয়ে যে না, আপনাদের হচ্ছে জল জমিনের উপর, বনের উপর আপনাদের অধিকার। সেই জায়গায় আমি আমার প্যানেলিস্টের কাছে জানতে চাই, আপনি যে বললেন 70 বছরে কিছু করা হয়নি, তাহলে আপনি কি টিটি এআইজিসি কে আপনি মানতে চাইছেন না? আপনি কি এই যে টিএনপি এই কথাগুলো কিন্তু একদম এই কথাগুলো কি শুধু কথা বলতে হবে বলে সবকিছু? গীতা ম্যাডাম, এই যে প্রশ্ন আগেও ছিল, একই প্রশ্ন একই ন্যারেটিভ কিন্তু আজও কিন্তু চলে আসছে, যে এই যে প্রশ্ন যখনই আপনারা বলেন যে 70 বছরে কোনো কিছুই করা হয়নি বিশেষ করে জনজাতি অংশের মানুষের জন্য 70 বছরে, তখনই কিন্তু এই ধরনের কথা উঠে আসে, বিশেষ করে এডিসি এবং টিএনভি অ্যাকর্ডের কথা উঠে আসে। এবং পাশাপাশি বিজেপির বিরোধিতা, তিপ্রামথা বিজেপির বিরোধিতা করেই তিপ্রামথার জন্ম, এবং সেখানে তিপ্রামথার আজ বিজেপির সঙ্গে মিশে যাওয়াটাকে আজও কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রাখা হচ্ছে। এখন যে প্রশ্নগুলো আমির করলেন এই মুহূর্তে, আপনার কি বলবেন সে বিষয়ে? থ্যাংক ইউ এগেইনস আমার প্যানেলিস্ট যেটা বললেন, ঠিক আছে, আমি যেটা 70 বছরের কিছু হয়নি যেটা বলেছে, সেটা এডিসির কথা উনি যে উল্লেখ করেছেন এবং টিএনবি চুক্তির যে কথা উনি উল্লেখ করেছেন, সেটাকে অস্বীকার করব না। থ্যাংক ইউ। সেটা অ্যাকচুয়ালি প্রথম দিয়েছিল আমাদের 1982, 1982-তে 7 শিডিউল দিয়েছিল, সপ্তম তপশিল। তো ওইটা সপ্তম তপশিলের যতটুকু আমাদের যে পাওয়ার, সেটা পাওয়ার দিয়ে আমাদের ওইটার যে ক্যাপাসিটি, কাজ করার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে আমাদের ত্রিপুরার যে ত্রিপ্রাসা আমাদের জনজাতিকে এটাকে সম্পূর্ণরূপে ডেভেলপ করা যাবে না, সেটা বিবেচনা করে আবার 6 শিডিউল করে দিয়েছিল 1984। তো 6 শিডিউল পাওয়ার পরও আমরা দেখেছি যে ত্রিপ্রাসাদের উন্নয়নের সেই রকম 1-2% ছাড়া কিছুই নাই বলতে গেলে। আচ্ছা, যেটা প্রতিফলন স্বরূপ আপনি সেদিনে দেখেছেন যে তারা ভোট বয়কট করেছেন। আমি তখনই বললাম ভোট দেওয়ার মতো একটা পবিত্র অধিকার, সেটাকে পর্যন্ত তারা প্রয়োগ করতে চাইছে না, নির্দিষ্ট পার্টিকুলার মনের একটা দুঃখ থাকার কারণে। তো আপনি ধরে নিন ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসাদের যে চাহিদাগুলি বা যে ডিমান্ডগুলি তাদের না দিলে হয় না, এই ডিমান্ডগুলি এখনো 99.9% এখনো অপূরণীয় রয়ে গেছে আমাদের কাছে। আচ্ছা, উনি সেটাও জিজ্ঞেস করছিলেন আপনার কাছে, আপনার কাছে প্রশ্ন রেখেছেন বিগত 6 বছরের কথা আমি বলছি 6 বছরের কথা।
আপনি যখন রাজ্যটাকে ডেভেলপ করবেন তখন যেখানে যেখানে দরকার ওখানে প্রথম দেখবেন তো। এখন বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট আসার পর অর্থাৎ 2018 থেকে রাজ্যের 25টা বছরে যেভাবে রাজ্যকে দূষণ করে রেখেছে সিপিএম গভর্নমেন্ট, ওখানে আমি কংগ্রেসের নাম তুলব না, যদিও তারা এখন মিলিজুলি ভাবে ইন্ডিয়া হিসেবে আছে, তবু আমি এই 25টা বছরে কিন্তু কংগ্রেসকে আমি ওইখানে টানবো না, আমার টানার ইচ্ছা নেই ওই জায়গাতে। মানে আপনি বলছেন জনজাতিদের জন্য কংগ্রেস করেছে তাহলে? না, আমি ওইটাও বলবো না, তবে যেটা ডিপ্রাইভ করে যেভাবে রেখেছে ত্রিপুরার সাথে যেভাবে রেখেছে 25টা বছরে তো এই সিপিএম আমাদের এখন যে মাননীয় মন্ত্রী রতনলাল নাথ স্যার, উনিও তো এসে বিরোধী দল হিসেবে ছিলেন, উনি এসে বিরোধী দল হিসেবে ছিলেন না, বিরোধী দল নেতা ছিলেন উনিও তো সিপিএম এর 25টা বছর অপোজ করেছিলেন। কিন্তু রাজনীতিতে কেউ কারোর মানে চিরস্থায়ী শত্রু কেউ না, চিরস্থায়ী মিত্রও কারো না। তো যেটা 6 বছরের কথা উনি বলছেন, যেটা 6 বছরের যতটুকু সম্ভব ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য অতি যত্ন সহকারে, আমি কথা বলবো অতি যত্ন সহকারে বিজেপি এবং আইপিএফটি গভর্নমেন্ট, এখন ত্রিপুরামতা ইনক্লুডিং ত্রিপুরামতা, ওনারা সহযোগিতা অতি যত্ন সহকারে সেটা ডেভেলপ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেরকম আমরা দেখেছি ত্রিপুরার যে রেল এসে গেছে অলরেডি, রাস্তাঘাটগুলি বড় হচ্ছে আস্তে আস্তে, মানে 6টা বছরের মধ্যে যতটুকু লিমিট করা যায় সে কিন্তু করে যাচ্ছে, কিন্তু আমরা না করতে পারবো না ওই জায়গাতে। সবখানে পানীয় জল কিভাবে সরবরাহ করা যায়, কিন্তু ওই জায়গাতে এখনো গিয়া পুচ্ছে না, রাস্তাঘাট ওই জায়গাতে এখনো গিয়া পুচ্ছে না। যেভাবে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে যাচ্ছে সেটা চলছে, সেটাকে 100% ফুলফিল করার জন্য আবার এই রাজ্যে বিজেপি সরকারটা আসুক, মোদী সরকারটা আসুক, সেটা আমরা এসে ত্রিপুরা মত হিসেবে আমরা চাই। যেখানে বুট বয়কট চলছে, সেই মালদা, রাইমেবিলি বা গন্ডাসরার গঙ্গানগর এরিয়াটা আমাদের উপরে, ওইটাতে যাতে এই উন্নয়নের ছোঁয়া যাতে ওইখানে গিয়া পুছে সেটা আমরা চাইব। কিন্তু 6 বছরের এন্টায়ার ত্রিপুরা রাজ্যকে ডেভেলপ করা কারোর পক্ষে সম্ভব হবে না। এটি একমাত্র সম্ভব হবে তখনই ওই যে মহাভারতের যুগে হস্তিনাপুর যখন কৃষ্ণ যুধিষ্ঠির জানি ওই যে পাণ্ডব পক্ষ ওনাদেরকে একদিনের মধ্যে সবকিছু যে করিয়ে দিলেন, যে হস্তিনাপুর সমস্ত সৃষ্টি করে দিলেন, এরকম যদি অলৌকিক কোন ব্যাপার থাকে তাহলে এন্টায়ার রাজ্যে ডেভেলপমেন্টের যে ছোঁয়া ওইখানে পোষানো সম্ভব। নাইলে আপনি 25টা বছরে যেহেতু কিছু করছে না, সেটা কিন্তু 10 বছরও টাইম দিতে লাগবে না, 15 বছর তো লাগতে পারে। এখন এখানে আরেকটা প্রশ্ন জাগে, যেটা আমির বাবু তুলেছিলেন, যে আপনাদের যে এতদিনের যে বিরোধিতা বিজেপির বিপক্ষে এবং যে কথাগুলো, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলুন, কনস্টিটিউশনাল সলিউশন বলুন, বা ওয়ান লাস্ট ফাইট, যে কথাগুলো আপনাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এতদিন ধরে বলে এসছে বা আপনাদের নেতৃত্বরা বলছিলেন, এখন কি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পর সেই সব বা আপনাদের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেই চুক্তির পর কি সবগুলো দাবি কি আপনাদের মিটে গেছে, এবং সেগুলো কি জনজাতিদের উন্নয়নে কি এখন শুধু সেই ত্রিপাক্ষিক চুক্তি একমাত্র ভরসা, নাকি অন্য কোনো পথ আপনারা অবলম্বন করবেন? না, আপনাকে করছিলাম, যেটা উনি বলছিলেন যে আপনাদের তো এতদিনের বিরোধিতা ছিল, আচ্ছা তো এখন তো মিশে গেছেন, এখন তাহলে উন্নয়নটা তাহলে কিভাবে সেই ত্রিপাক্ষিক চুক্তিকে ভর করেই হবে কি? ওই জায়গাতে আমাদের এসে ত্রিপুরা মথা আমাদের মেইন যে সুপ্রিমো উনি হচ্ছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ওনার টার্গেট, ওনার ইন্টারেস্ট শুধুমাত্র ত্রিপুরার সাথে ডেভেলপ করা, ওভারঅল রাজ্যকে ডেভেলপ করা। সেই রাজ্যকে ডেভেলপ করার জন্য প্লাস ত্রিপুরার সাথে ডেভেলপ করার জন্য উনি কিন্তু এডিসিতে বিজেপির এগেন্সি তিনি কিন্তু ভোট পার্টিসিপেট করেছিলেন, জয়ও করেছিলেন। এখন উনিও বলছেন যে এত বছর অর্থাৎ 2021 থেকে এডিসিতে ত্রিপুরা মথারা সরকার ছিল, কিন্তু কেন করল না, কেন বয়কট করতে হচ্ছে ভোটাররা? তো ওই জায়গাতে আমি বলবো, আপনিও জানেন, উনিও নিশ্চয়ই জানেন যে এডিসিতে মাত্র 17টা দপ্তর আছে, পার্টিকুলার রুট তৈরি করা, নির্মাণ করা, ইভেন ডিডব্লিউএস এর দপ্তরও বোধহয় তাদের কাছে নেই বলে আমি মনে করি। তো যতটুকু ক্ষমতা আছে তাদের লিমিট 17টা দপ্তরের মধ্যে যতটুকু করা যায়
সেটা করে যাচ্ছে কিন্তু তারা হুম, মহারাজা কোনোদিন কম্প্রোমাইজ করবে না, সেটা আমরা না তীব্রামতা শুধু না সমগ্র রাজ্যের মানুষ এটা দেখেছে, শুধু রাজ্যের না দেশের মানুষ এটা দেখেছে। কিন্তু আচ্ছা, উনি একটা রিটেন এগ্রিমেন্ট পাওয়ার পরেই বিজেপির সঙ্গে কিন্তু অ্যালায়েন্স হয়েছিল, আচ্ছা। উইদাউট এনি ইন্স্যুরেন্স উনি কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করবে না, আগেও ওনার কথা ছিল, এবং ইন্স্যুরেন্স পাওয়ার পরেই উনি বিজেপিদের সঙ্গে এখন আতাত হয়েছিল। এটা তো সবাই Okay. জানে, রাজ্যের মানুষ জানে, দেশের মানুষ জানে। আর উনি যেটা বলছেন যে মহারাজা এখন বিজেপির সঙ্গে মিলিজুলি হয়ে গেছে, তার মানে ত্রিপ্রাসাদের স্বার্থ আর দেখবে না, উনি ভুল বলছেন। কিন্তু মহারাজার একটাই টার্গেট, এই রাজ্যে ত্রিপ্রাসাদের কিভাবে সলিউশন করা যায়, তাদের সমস্যাগুলি কিভাবে সলভ করা যায়, ওইটাই ওনার ইন্টারেস্ট, ওইটার একমাত্র তার টার্গেট। ওইটা করতে গিয়েই উনি কিন্তু বিজেপির সঙ্গে আমরা এখন আতাত হয়েছি। আচ্ছা, এখন সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু আমরা রাজনীতি করি কেন, আমাদের পার্টিকুলার দাবি আছে, চাহিদা আছে, ডিমান্ড আছে, সেটাকে ফুলফিল করার জন্যই তো পলিটিক্যাল করি না, পলিটিক্যাল আমরা ইনভলভমেন্ট হই। তো আমরা যদি পলিটিক্সই করে থাকি, কারোর সঙ্গে কোনো যোগ নাই বা কোনো ইনভলভমেন্ট নাই, আমাদের দাবিকে পূরণ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো করবে না। ওকে। রিজিনাল একটি দল হিসেবে, আঞ্চলিক দল হিসেবে আপনারা কেন্দ্রের কোনো দলের সাথে, জাতীয় দলের সাথে অবশ্যই সেখানে যোগাযোগ রাখছেন আপনি, বা আপনারা কাছে আসছেন আপনাদের দাবি পূরণের জন্য, এটাই হচ্ছে ওনার বক্তব্য। আমি আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে, এবং পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইব যে এই যে এবার যে লোকসভা নির্বাচন হলো এবং রাজ্যের যে দুটো আসন, পাশাপাশি একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত? ভোট পরিচালনা কেমন হয়েছে? কমিশনের ভূমিকা কতটুকু সদার্থক ছিল বলে আপনি মনে করেন? এবং এই যে ভোট কর্মীদের নিগ্রহ, শারীরিকভাবে নিগ্রহর একটা চিত্র উঠে এসছে এবার, গণতন্ত্রের জন্য দুজনের কাছে একই প্রশ্ন রাখবো আমি, যে গণতন্ত্রের জন্য সেটা কতটা বিপজ্জনক, এই যে ভোট কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা, সেটা কতটা বিপজ্জনক? দেখুন, আমার প্যানালিস্ট উনি মথার সুপ্রিমোর পক্ষ নিতে গিয়ে অত্যন্ত ব্যথার সঙ্গে, আমি এটা ব্যথা ধরে নেব, যে উনি বলেছেন যে এডিসির মধ্যে 17টা ডিপার্টমেন্ট নেই, পুরোপুরি নেই। না, 17টা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, 17টা ডিপার্টমেন্ট, ঠিক আছে। সেখানে বলছেন যে চাইলে অনেক সময় তারা অনেক কিছু করতে পারে না। আমরা কংগ্রেস দল, আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম, এখনো আমরা সেই প্ল্যানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের প্ল্যানটা কি ছিল? আমরা বলেছি যে টিটিএডিসি কে যদি উন্নত করতে হয়, তাহলে সংবিধানের 125তম একটা সংশোধনী প্রয়োজন, 125th অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। সেখানে এই যে বিসি, যেটা সিঙ্গেল টায়ারে চলে, আমরা বলছি এটাকে ত্রিস্তরীয় করতে হবে, পঞ্চায়েতের মধ্যে ট্রিপল টায়ার করতে হবে এটাকে। তাহলে কি হবে? অর্থটা বেশি পরিমাণে আসবে, মানুষের কাছে পৌঁছবে। আমরা বলেছি এটা। আমরা আরো বলেছিলাম যে 125th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা বলেছি ডাইরেক্ট ফান্ড করতে হবে। মানুষের যেই নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো, স্কুল, রাস্তাঘাট, পানীয় জল, তাদের সমস্ত কিছু, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, এগুলো তৈরি করতে গেলে কি প্রয়োজন? অর্থের প্রয়োজন। অর্থটা কখন আসবে? যখন ডাইরেক্ট ফান্ডিং হয়। আমরা নির্বাচনের কয়েক মাস পূর্বে দেখেছিলাম যে ত্রিপুরামতার সুপ্রিমো ভূভাগরা উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে রাজ্য সরকার টাকা দিতে চাইছে না, এডিসি এলাকার মধ্যে উনি উন্নয়ন করতে পারছে না, তার জন্য কাদো অবস্থায় উনি কাদো অবস্থায় বলেছেন, অসহায় চিত্রটা তুলে ধরেছেন এই রাজ্যের মানুষের সামনে। আমরা দেখেছি তো। তখন আমরা কি বলেছি? আমরা বলেছি আমরা শুরু থেকেই জনজাতি অংশের মানুষের হয়ে কাজ করেছি, তাদের কথা ভেবেছি, তাদের উন্নয়নের কথা ভেবেছি। সেই জায়গায় আমরা এখনো বলছি, আমরা টিটিএডিসি আমাদের সরকার তৈরি করেছিল, আমরা এখনো পর্যন্ত এডিসি এলাকায় আমরা সরকার বানাতে পারিনি, তাতে আমাদের আক্ষেপ নেই। আমাদের পয়েন্ট, আমাদের উদ্দেশ্য ছিল তাদের উন্নয়ন, ঠিক আছে। আমরা যদি এইবার আবার ক্ষমতায় আসতে পারি কেন্দ্রের মধ্যে, তখনও আমরা সংবিধানের 125তম যে অ্যামেন্ডমেন্ট সেটা আমরা করব, এবং টিটিএডিসির মধ্যে আমরা ডাইরেক্ট ফান্ড দেবো। সেখানে মথার সরকার থাকুক কিংবা বিজেপির সঙ্গে মিলিজুলি করে তারা সরকার বানায়, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনজাতি অংশের ভাই বোনদের উন্নয়ন, এটা আমি বলছি। আমি একটু জুড়তে চাইবো যে ত্রিপাক্ষিক চুক্তিতে যে বিষয়গুলো উঠে এসেছিল, আপনারা যদি ক্ষমতায় আসেন সেই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন কিনা? এবার দেখুন, ওরা চুক্তি করেছে বিজেপির সঙ্গে, অর্থাৎ আমি চুক্তিটা নিয়ে এসেছি, আমি জানতাম এই প্রশ্নটা আসবে। ত্রিপাক্ষিক চুক্তিতে কি বলা হয়েছে?
এটা এটা আমি এখানে পড়ে সময় নষ্ট করতে চাই না। ঠিক, তবে বিভিন্ন এখানে বিভিন্ন অধিকারগুলোর কথা বলা হয়েছে। কিসের অধিকার বলেছে? বলেছে মানে ত্রিপুরা রিলেটিং টু হিস্ট্রি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এগুলো রক্ষা করতে গেলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। আপনি যদি ল্যান্ড রাইটস ওদেরকে কে দিয়েছে? টিএনবির মাধ্যমে করে নেবেন একবার। রাজীব গান্ধী বলেছে আপনাদেরকে ল্যান্ড রাইটস দেওয়া হচ্ছে, আমরা দিয়েছি, আমরা পাট্টা দিয়েছি, আমরা আরো দেবো। ওরা বলেছে যে পলিটিক্যাল রাইটস আমরা 17টা থেকে 20টা বানিয়েছি, রিজার্ভেশন এনেছি। রাইটস কে দিয়েছে? টিটিএডিসি বানিয়ে তাদেরকে শাসক বানিয়েছি আমরা, তাদেরকে স্বায়ত্ত শাসন আমরা হাতে তুলে দিয়েছি। তারপর বলছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এটাই তো আমরা চাইছি। শুধুমাত্র আবেগময় কিছু স্লোগান দিয়ে জনজাতীয় অংশের মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ভোট কুড়িয়ে এটা হবে না তো। এটার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সেটা হচ্ছে 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং ডাইরেক্ট ফান্ডিং। টাকা আসলেই তো উন্নয়ন করা যাবে, মুখের কথা আবেগ দিয়ে চোখের তাহলে আপনারা ক্ষমতা আসলে ডাইরেক্ট ফান্ডিং করবেন। আরেকটা বলছে আইডেন্টিটি, কালচারাল, ল্যাঙ্গুয়েজ। এটার জন্যই তো টিটিআইডিসি করা হয়েছে। আমরা তো প্রোটেক্ট করছি, আমরা সমস্ত কিছু করছি। এটা হচ্ছে আমি অনেক কিছু আছে। তারপর সেখানে তারা একটা আচ্ছা ত্রিপুরা মতো দল কি সেটা কি টিএনবির মতো পার্টি? ত্রিপুরা মতো দল গণতান্ত্রিক পার্টি, ডেমোক্রেটিক মধ্যে লড়াই করেছে। তারা বলছে 6 মাস কোন ধরনের আন্দোলন করতে পারবে না, তাহলে চুক্তি ভঙ্গ হয়ে যাবে। বিজেপি বলছে, চাপিয়ে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী চাপিয়ে দিচ্ছে, আমরা মেনে যাচ্ছি। ওকে, আমরা সেই বিষয়ে চুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছি অনেক, কিন্তু এই মুহূর্তে আর আমাদের সময় খুব কম। আমরা অন্য বিষয় কমিশনের বিষয়ে যাব। কতটা কমিশন তো বিজেপি দলের ছোট জগন্নাথ হিসেবে কাজ করেছে। এই কমিশনের নেতৃত্বাধীনে তো যেই আমরা দেখেছি পুলিং অফিসার, তাকে বিজেপি দলের সেখানকার যিনি জেলা সভাপতি মারতে মারতে ঘর থেকে বের করে সেখানে তাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি, ওয়ান ক্যামেরায় দেখেছি। কমিশন একটা তার বিরুদ্ধে মামলা নিতে সেখানে সক্ষম ছিল না। এটা তাদের ওয়েব ক্যামেরা ছিল, তাদের সিসি ক্যামেরা ছিল, সমস্ত কিছু রিপোর্ট আসার পরেও কমিশন মামলা নিতে চাইল না। পরবর্তী সময়ে যখন আপনাদের মতো যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম আছেন আমাদের ত্রিপুরা রাজ্যে, যার কারণে মানুষ খবর দেখে এখনো নিরপেক্ষভাবে, তারা যখন সংবাদ মাধ্যমে এই খবরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো, যখন তাদের নাক কাটা অবস্থা, সেই জায়গায় নিজের নাকের সম্মান বাঁচানোর জন্য একটা তারা মামলা নিল। সেই মামলায় কি হলো, আবার ওকে যেদিন মামলা নিল সেদিনে ছেড়ে দিল। এইটা তো বিজেপি দলের ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা বলছি। তার থেকেও লজ্জার বিষয় আমি এখানে বলতে চাই, সেটা কি আমরা দেখেছি আমাদের রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী, নাম নিয়ে বলছি, শুক্লাচূড়ার নতিয়া, ভোটের দিন ওনার ভূমিকাটা কি ছিল? যেখানে একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, মানুষের মন্ত্রী, সেই জায়গায় উনি বিজেপি দলের একটা মানে কি বলবো ক্যাডারের মতো কাজ করেছে। সেখানে উনি নামে আইপিএফটি, কিন্তু কাজ তো করে উনি বিজেপির হয়ে। সেখানে আমরা গিয়ে দেখলাম ভোটের লাইন থেকে ভোটারদের তাড়িয়ে দিতে, বিভিন্ন ভোট সেন্টারের মধ্যে গিয়ে কিভাবে ভোটারদেরকে সেখানে ধমকানো যায়, এই কাজটা উনি করেছে। এটা একটা মন্ত্রীর কাছ থেকে আশা করা যায়? রাজ্যের যারা শুভচিন্তক, যারা ডেমোক্রেসিতে বিলিভ করে, আমি বিশ্বাস করি দিদি বিলিভ করে, এই কারণে উনি বলছেন যে ডেমোক্রেসিতে ভোটদান হচ্ছে একটা পবিত্র অধিকার। সেই জায়গায় আমাদের রাজ্যের একজন মন্ত্রী সেখানে বিভিন্ন পোলিং স্টেশনের মধ্যে গিয়ে ভোটারদেরকে উনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, রক্তচক্ষু দেখাচ্ছেন। আপনি হয়তো বিগত দিনের নির্বাচনগুলো দেখেছেন এবং এবারের নির্বাচন দেখেছেন, তো সেখানে পার্থক্য কি কোনো জায়গায় আপনি লক্ষ্য করতে পারছেন? কারণ একটা সময়, এখন বর্তমানে আপনারা বামফ্রন্টের সঙ্গে আপনারা জোট সঙ্গী বা সিট অ্যালায়েন্স করেছেন আপনারা, তার জন্য বামফ্রন্টের আমলে একটা সময় কিন্তু 25 বছর আপনারা চিৎকার করেছেন, বিরোধিতা করেছেন, আপনারা নির্বাচনী সন্ত্রাস নিয়ে ভীষণভাবে সোচ্চার ছিলেন। এবং বামফ্রন্টও কংগ্রেস আমলে, বিশেষ করে জোট আমলে, সেই কংগ্রেস এবং টিউজিএস জোট আমলে ভীষণভাবে সোচ্চার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচন আগের নির্বাচন থেকে কোথায় আলাদা আপনি দেখলেন? আপনার এই প্রশ্নটা আমার অত্যন্ত ভালো লেগেছে। দেখুন, আমি আপনার কাছে স্বীকার করছি, টিভির পর্দায় স্বীকার করছি, বামফ্রন্টের আমলে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, কংগ্রেসের আমলে একটা সময় হয়েছে, অস্বীকার করার কিছু নেই। আমরা হচ্ছে আপকামিং জেনারেশন, আমরা যারা রাজনীতিতে আছি, রাজনৈতিক সন্ত্রাসকে বন্ধ করার দায়িত্বটা কে নেবে? কারা নেবে? রাজ্যের ছেলেমেয়েরা কাদের দেখে রাজনীতির মধ্যে আসবে? রাজনীতিটা তো শুধুমাত্র সন্ত্রাসের জন্য নয়, এই দেশ, এই রাজ্যের মানুষের সমস্ত দায়ভার গ্রহণ করে তাদের উন্নয়নের জন্য কাজ করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, আমার দলের নেতৃত্বরা
বামফ্রন্টের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছে, আমাদেরকে আমাদের নেতারা বুঝিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে এই যে রাজনৈতিক এই যে খুনাখুনি, রাজনৈতিক সন্ত্রাস, এটাকে শেষ করতে হবে। এটা তো একটা জায়গায় এসে শেষ হতে হবে। শেষ হয়ে নতুন জেনারেশন যখন রাজনীতিতে আসবে তখন তারা এগুলো আর দেখবে না। আমরা চাই রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হোক। আমরা চাই, আমি একটু শেষ করেছি, আমরা চাই মানুষের গণতন্ত্রকে যারা হরণ করে তারা শুধু গণতন্ত্র বিরোধী এমন নয়, তারা দেশের স্বাধীনতা বিরোধী, তারা সংবিধান বিরোধী, তারাই তো দেশ বিরোধী। আমরা সেই দেশ বিরোধীর খাতায় নাম লেখাতে চাই না। ওকে, সময় খুব বেশি নেই আমার। একই প্রশ্ন আপনার কাছে রাখবো গীতা ম্যাডাম, এই যে ভোট পরিচালনা নিয়ে এবং এবারের যে নির্বাচন কমিশনের ভোট প্রক্রিয়া গ্রহণ, ভোট গ্রহণ পর্ব কেমন হয়েছে, আপনারা কতটা সন্তুষ্ট, বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে? অ্যাকচুয়ালি দেখুন, পূর্ব ত্রিপুরাতে তো সেরকম মানে পশ্চিমে যত পার্সেন্টেজ ভোট হয়েছিল 80 অ্যাবাভ, কিন্তু পূর্বতে সেটা হয়নি, আর একটু কম ছিল, 60 অ্যাবাভ হয়েছে অবশ্য। না, পূর্ব ত্রিপুরাতে, পশ্চিম ত্রিপুরাতে ভোট পড়েছে 81.48% এবং পূর্ব ত্রিপুরা 81.48, 81.48 পড়েছে পশ্চিম ত্রিপুরা আসনে, এবং পূর্ব ত্রিপুরা আসনে পড়েছে 80.36%, 80.3, একটু কম পড়েছে, 1% একটু বেশি মানে কম পড়েছে, এবং সেটা 30 এপ্রিল নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে সেই হিসেব অনুযায়ী। বলুন। ওইটা আমি আগে বলেছি যে 28টা কনস্টিটিউয়েন্সিতে আমরা যেহেতু কভার আপ করেছি, আমরা জানি কি হবে কি হবে না, তো সেরকম মানে অবাক করার মতো ঘটনাতে কিছু ঘটেনি। আচ্ছা, শুধু এই পার্সেন্টেজও মোটামুটি পশ্চিম থেকে একটু কম হয়েছিল। আমাদের বিশ্বাস ছিল একটু বাড়বে পূর্ব ত্রিপুরাতে, যেহেতু লোক সংখ্যাও একটু বেশি, পশ্চিম থেকে একটু বাড়ার কথা ছিল, কিন্তু ওই জায়গাতে এই বক্কর সকর কি জানি বুট বয়কট টয়কট এগুলি এই সমস্ত কারণে কিছুটা হয়তো কমেছে, কিন্তু এরকম কোনো দুর্ঘটনা তো সেরকম লক্ষ্য করা গেছে না। ওকে, হয়তোবা আমার নলেজে নেই। ওকে, মানে আপনি বলছেন সন্ত্রাস বা সংঘর্ষের ঘটনা? সন্ত্রাস তো কোনো জায়গাতেই হচ্ছে বলে মনে হয় না, হয়েছিল কি নাকি মনে হয় না তো কোনো। তাহলে আপনি বলছেন তাহলে আপনারা সন্তুষ্ট ইলেকশন কমিশনের? আমরা জানি কি রকম, আমরা ভোট রেজাল্ট কি হবে আমরা ইন অ্যাডভান্স আমরা জানি। আচ্ছা, রেজাল্টও আপনারা জানেন? ওকে, আমাদের আন্দাজ আছে যে রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হবে সেটা আমাদের আন্দাজ আছে। আপনারা আশাবাদী? তাহলে আপনারা আশাবাদী, 100% আশাবাদী আমরা মহারানীকে সিং। তাহলে 400 পার কি হচ্ছে বিজেপির এবার? হ্যাঁ হ্যাঁ, 400 পার কি হচ্ছে কেন্দ্রে? দিল্লি কারা দখল করছে? আমি কেন্দ্রের কথা বলবো না আজকে, তবে ত্রিপুরার দুইটা সিটে আমরা জিতে যাচ্ছি। আচ্ছা, বিজেপি, আইপিএফ এবং ত্রিপুরা মথা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি অবাধে ভোট লোড করেছে, কনফিডেন্সে বলছে না, সেটা বললে আপনি ভুল, আমি অবজেকশন দেব আপনার কথাতে, কারণ 25টা বছরের রাজনৈতিক সন্ত্রাস কি আমরা দেখেছি। আমরা যারা বিরোধীতে ছিলাম, যারা সিপিএম করতে পারিনি, আমরা বুথ সেন্টারে যাওয়ার আমাদের কোনো অধিকারই ছিল না এরকম, কিন্তু এই বিগত 2019 থেকে বা 2018 থেকে মানুষ যেভাবে উৎসবের মেজাজে যেভাবে ভোটের অংশগ্রহণ করেছে আমরা দেখেছি, কারণ আমার বয়স এখন 52 চলে, এই 25টা বছরের রাজনীতির অভিজ্ঞতা এবং বিগত 6 বছরের রাজনীতির অভিজ্ঞতা আমার যথেষ্ট সম্পূর্ণ সজ্ঞানে আমার জানি ব্যাপারটা কি ছিল এবং কি হতে চলেছে। তো আপনি যতই বলো রাজনীতি সন্ত্রাস, এই বিজেপি আইপিএফটি গভর্নমেন্টের সময়ে বা এই 2018 থেকে আজকে পর্যন্ত যে সন্ত্রাস বলে কিন্তু এটা ভুল হবে, আপনারও নিশ্চয় ভুল হবে। আপনি তো চিন্তা করে দেখুন বাড়িতে গিয়ে হইলো। ওকে, আমির একটা শেষ প্রশ্ন আপনার কাছে, দিল্লি দখল নিয়ে কতটা আপনারা এখন অব্দি 3টে ফেজের পর মানে 3য় দফার পর আপনারা নিশ্চিন্ত হতে পারছেন, আর 400 আসন কতটা সম্ভব দেখছেন বিজেপি? দেখুন, বিজেপি দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে দিল্লির সরকারে এসেছিল 2014 সাল এবং 2019 সালে, সেই প্রতিশ্রুতিগুলোর একটাও তারা পূরণ করতে পারেনি। সেই বছরে 2 কোটি চাকরি বলুন, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা বলুন, কিংবা দেশের নিরাপত্তার কথা বলুন, নারীদের নিরাপত্তার কথা বলুন, আমার যিনি প্যানেলিস্ট আমার দিদি বসে আছেন, আমার দেশের মাতৃশক্তির নিরাপত্তার কথা বলুন, সর্বস্তরের দিক থেকে বিজেপি যখন ব্যর্থ, তখন তারা মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস ঢুকানোর জন্য তারা একটা মুখরোচক স্লোগান দিল 400 পার।
সেখানে যখন বিজেপির পিক টাইম ছিল, আমি আগেও বলেছি এখনো বলছি, পিক টাইমে যখন তারা গুজরাটে 26-26 পেল, দিল্লিতে 7 পেল, এরকম ভাবে মধ্যপ্রদেশে তারা 11টার মধ্যে, মধ্যপ্রদেশে 2টো সিট বাদে বাকিগুলো তারা নিয়ে নিল, কর্ণাটকে কয়েকটা বাদে সবগুলো তারা নিয়ে নিল। সেই জায়গায় বিগত 10 বছরে যখন প্রধানমন্ত্রীর কাজের কথা বিবেচনা করতে লাগলো দেশের মানুষ, আমাদের রাজ্যের মানুষ বা সমস্ত দেশের মানুষ, তখন প্রধানমন্ত্রী কি করলেন? উনি মুখরোচক একটা স্লোগান দিলেন যে 400 বার। 400 বার কেন লাগবে? কারণ সংবিধানটাকে তারা চেঞ্জ করতে যাচ্ছে। কারণ আজকেও রাজস্থানের উপমুখ্যমন্ত্রী বলেছে, আমি সে বিষয়ে না বলে শর্ট করে বলে দিচ্ছি। এখন আপনি দেখুন, যেই দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা স্লোগান ছিল, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, মানুষ এটা বিশ্বাস করেছিল। এখন বর্তমানে যে মাত্র প্রথম দফা নির্বাচন গেল, দ্বিতীয় দফার নির্বাচন গেল, তৃতীয় দফার নির্বাচন আসতে আসতেই সে প্রধানমন্ত্রীর মুখ থেকে সবকা সাথ সবকা বিকাশ সবকা যে বিশ্বাস স্লোগান শেষ, মানুষকে ভয় দেখানোর কাজ শুরু করলো। কিভাবে ভয় দেখাতে লাগলো আপনারাই জানেন। কিভাবে মানুষের মঙ্গলসূত্র নাকি কংগ্রেস দল নিয়ে দিয়ে দেবে, অন্যদেরকে স্বর্ণ দিয়ে দেবে, গরু দিয়ে দেবে, মহিষ দিয়ে দেবে, এই সমস্ত কথা বলে উনি মানুষকে বিভ্রান্ত করেছেন। এবং দেশের মানুষ বুঝে গেছে বিজেপি দ্বারা দেশের উন্নয়ন হবে না, বিজেপির দ্বারা উন্নয়ন হবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আজকেও যে 93-তে ভোট হয়েছে, সেখানে একটা সময় 74 বিজেপির ছিল, 75 এনডিএ ছিল, 71 বিজেপির ছিল গতবারের নির্বাচনের নিরিখে 70 অ্যাবাভ ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে পরিসংখ্যান উঠে এসেছে, বিজেপির পায়ের তলার মাটি খসে গেছে বিজেপি দল। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি বারবার জনসভার মধ্যে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল 400 বার, এখন দেখবেন, আপনি দেখবেন এই শব্দটা এখন তারা কম ব্যবহার করছে। আপনি বার 400 বার শেষ। আজকে যে 93 সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি শান্তির বার্তাবাহক, যিনি বলেছেন যে ভারতবর্ষের যেখানে হিংসার বাজার সেখানে মহব্বতের দোকান উনি খুলবেন, সেই আপনি এটা আমাদের কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত উনি ভারত জুড়ের মধ্য দিয়ে একটা মেসেজ দিয়েছেন, মেসেঞ্জার অফ পিস, মেসেঞ্জার অফ লাভ, মেসেঞ্জার অফ ডেমোক্রেসি অ্যান্ড মেসেঞ্জার অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, রাইট ওয়েতে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। দেশের মানুষ, শিক্ষিত যুবকরা আজকাল কংগ্রেসের এই যে আমি বারবার বলি, তো এটা জাস্ট একটা, ইটস নট এ ন্যায়পত্র অর গ্যারান্টি, এটা দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য একটা পুস্তক, যার মধ্য দিয়ে দেশের মানুষ ভাগ্য নির্ধারণ করবে। দেশের মানুষ বিশ্বাস করেছে এবং আমরা আশাবাদী না, আমরা নিশ্চিত এইবার ভারতবর্ষের দিল্লিতে ভারত সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। ওকে, আপনারা যতটুকু নিশ্চিত সেটা 4 তারিখ জন্য অপেক্ষা করতে লাগবে, সেটা সময় বলবে, একদম সময় বলবে কথাটা। দেশের জনগণ কাদের বেছে নিচ্ছে, 3 দফার ভোট হয়েছে, এখনো বাকি রয়েছে। দেশের জনগণ কাদের বেছে নিচ্ছে, সবাই আশাবাদী, সবাই নিশ্চিত হচ্ছে, কিন্তু মানুষ কাকে বেছে নিচ্ছে সেটা অবশ্যই জুন মাসের 4 তারিখ থেকে শুরু করা আমরা জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হলো তৃতীয় দফার লোকসভা নির্বাচন। 3 দফায় মোট 283টি আসনের ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হলো। বাকি রইল 260টি আসন। তার মধ্যে 96টি আসনের জন্য আগামী 13ই মে হবে চতুর্থ দফার ভোট গ্রহণ। তার আগে কি বলছেন, কি করছেন শাসক এবং বিরোধী শিবির, সেদিকে তাকিয়ে এখন গোটা দেশ, এবং সেদিকেই নজর রাখছি আমরা। তাই লোকসভা নির্বাচনের সব খবর এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।